বাবা বলল, বাবা সত্যি কথা বলি, এরকম ঘরে বসে থাকার থেকে একটু খেতে গিয়ে কাজ করলে আমার ভালোই হবে। এতে আমার স্বাস্থ্য ভালো থাকবে। আর আমার কথা চিন্তা করো না, কাল সকালে উঠে বেরিয়ে পড়ো, যাতে তুমি রাজ দরবারে সময় মতো যেতে পারো। ওখানে আমার এক বন্ধু থাকে, ওখানে কি করতে হবে, কোথায় থাকবে, সব বলে দেবে। আমার কথা আর ভাবতে হবে না। তুমি এখানে থেকে কেন পড়াশুনো খারাপ করবে? পরের দিন সিদ্ধার্থ বাবার কথা শুনে রাজ দরবারে কাজের জন্য পঙ্কজের ঘরে যায়। পঙ্কজ বলে, ওহে, তুমি ভরতের ছেলে, শুনেছি বেশ লেখাপড়া করেছো। তা কি কারণে এসেছো এখানে? শুনি মহাশয়, রাজা মহাশয়ের একটা পরামর্শদাতার প্রয়োজন, তাই এমনটা ঘোষণা করেছেন। এই চাকরি পাওয়ার জন্যই আমি এখানে এসেছি। সিদ্ধার্থ বলল। বাবা বললেন, আপনার সঙ্গে দেখা করতে। পঙ্কজ বলল, আচ্ছা, রাজ দরবারে কাজের জন্য এখানে এসেছো, খুব ভালো করেছো। তুমি কি গ্রামের চাষ করার মতো সহজ কাজ ভাবলে? এ কাজ রোজ একই জিনিস হতে থাকে, যে রাজমহলের চাকুরি। পঙ্কজ বলল, এখানে কিছুই হবে না, চলে যাও বাড়িতে। সিদ্ধার্থ বলল, কিন্তু আপনি যে আমার বাবাকে কথা দিয়েছিলেন যে আমার চাকরিটি পাকা করে দেবেন। আরে ওটা তো অনেক দিন আগে বলেছিলাম। পঙ্কজ বলল, খাওয়া দাওয়ার পর মন রাখতে বলে দিয়েছিলাম। তোমার বাবা সত্যিই ভেবে নিল, তোমার এখানে পাঠিয়ে দিল। তোমার বাড়িতে গিয়ে ভুল করেছি দেখছি। সিদ্ধার্থ সব শুনে বাড়ি থেকে যাত্রা হলো। তখনই পঙ্কজের সহায়ক সিদ্ধার্থকে আটকায় আর বলে, আমার নাম নরেশ, আর আমি পঙ্কজের সাথে কাজ করি। পঙ্কজ খাওয়া দাওয়ার খরচ কি করে হয় সেটাই সে জানে না। আপনাকে সত্যি বলছি, ও আপনাকে কিছুই করবে না। আপনি বরং মন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করুন। আর এই পঙ্কজের দেখা করার কোনো দরকার নেই। সিদ্ধার্থ বলল, এখনো 2 দিন বাকি আছে, আমি তখনই আসব। 2 দিন পরে সিদ্ধার্থ রাজমহলে মন্ত্রীর সঙ্গে দেখা করে। এখানে দেখছি সবাই খুব পড়াশুনো করা। আপনারা যে পদের জন্য এসেছেন তার জন্য একটা প্রতিযোগিতা হবে। যে বিজয়ী হবে তাকেই মহারাজের উপদেষ্টা হিসাবে নেওয়া হবে। তোমরা সবাই প্রস্তুত তো? সবার আগে তোমাদের রাস্তার ভারী পাথরগুলি সরাতে হবে। প্রত্যেক যুবক সেই পাথর সরানোর চেষ্টা করে। সবাই বলে, আরে বাপরে, এটা কত ভারী, এত ভারী পাথর, আমি ওটা কি করে সরাবো? এটা কেউই পারবে না। সিদ্ধার্থ এই পাথরটাকে সে ভেঙে ছোট ছোট টুকরো টুকরো করে বলের মতো করে সেটা ঠেলে ঠেলে গাছের কাছে নিয়ে পৌঁছে দেয়। আর সবাই অবাক হয়ে দেখে। রাজা বললেন, খুব ভালো করেছো যুবক, আমি তো ভেবেইছিলাম এটা কেউ পারবে না। কিন্তু তুমি খুব চালাকি করে পাথরটাকে কেটে সেটাকে জায়গায় নিয়ে গেলে। এই প্রথম প্রতিযোগিতায় সিদ্ধার্থ বিজয়ী হলো। এরপর দ্বিতীয় প্রতিযোগিতা। তোমাদের চোখে একটা কাপড় বেঁধে জঙ্গলে নিয়ে যাওয়া হবে, সেখানে তোমাদের ছেড়ে দেওয়া হবে। প্রথমে কে রাজবাড়িতে পৌঁছাতে পারবে এবং রাস্তা খুঁজে পাবে, সে এই প্রতিযোগিতার বিজয়ী হবে। আর তারপর চোখ বেঁধে নিয়ে ঘন জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এবং চোখ খুলে দেওয়া হয় এবং বলা হয়, সবার আগে রাজমহলে রাস্তা বের করে পৌঁছাতে হবে। যে পারবে সে এই প্রতিযোগিতার বিজয়ী হবে। সবাই আলাদা আলাদা দিকে হাঁটতে শুরু করে। সিদ্ধার্থ কোনো অপেক্ষা না করে হাঁটতে হাঁটতে ভাবছে, যতই পথ হাঁটছি রাস্তাই পাওয়া যাচ্ছে না, রাজপ্রাসাদে দেখতেও পাচ্ছি না। তাই ভাবলো যে সব থেকে উঁচু গাছে উঠে যদি দেখি রাজমহল কোথায়, তাহলে আমি পৌঁছাতে পারবো। সিদ্ধার্থ তখন লম্বা ও উঁচু গাছে উঠে রাজমহল দেখতে পেল। সে গাছ থেকে নেমে সে সবার প্রথমে রাজমহলে পৌঁছে যায় এবং সবার আগে জিতে যায়। মন্ত্রী বললেন, অদ্ভুত বিষয় হলো এই প্রতিযোগিতায় বিজয়ী একজন। এত
কমই সময়ে খুব যোগ্য মনে হচ্ছে। মহারাজের উপদেষ্টার এমন একজন ছেলে হওয়া উচিত। মহারাজ বললেন, আর কোনো প্রতিযোগিতার প্রয়োজন নেই। সিদ্ধার্থকে মহারাজের উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হলো। এইভাবে রাজা বললেন, সিদ্ধার্থ, তুমি কি জানো তোমাকে কেন উপদেষ্টা হিসাবে নিযুক্ত করা হয়েছে? তোমার মতো এইরকম যুবকের চিন্তা ভাবনা অনেক উন্নত। এই নতুন প্রজন্মের মতামত চাই। মহারাজ বললেন, এবার কি করলে আমাদের প্রজারা খুশি হবে বলো, ওদের জানতে হলে কি করা উচিত? সিদ্ধার্থ বলল, মহারাজ, কৃষকরা দেশের মেরুদণ্ড, কিন্তু যে কৃষকরা আজ অনেক কষ্টে আছেন। অনেক কষ্টের পর যখন ফসল ফলে, বৃষ্টি, ঝড়, প্রাকৃতিক দুর্যোগের মতো অনেক কষ্ট আসে, তাদের আনাজ সব নষ্ট হয়ে যায় মহারাজ, আর ফসলের ভালো দাম পায় না। কৃষকদের থেকে অধিক লাভও দালালরা করে। এত ঝড় বৃষ্টি খাটুনি করেও তারা লাভ পায় না এবং নিজেদের খাটুনিও টাকাও পায় না। মহারাজ বললেন, এত কিছু হচ্ছে আর আমি কিছুই জানি না। এবার এই সমস্যার সমাধান করব। মহারাজ, এই দালালদের সরিয়ে ফেলুন। কৃষকদের থেকে ফসল আমরা নেব এবং তাদের সঠিক দাম দেব এবং লাভ হবে। যদি কখনো আমাদের আনাজ অতিরিক্ত হয়, আমরা পাশের রাজ্যে বিক্রি করে ভালো লাভ করব, যাতে রাজ ভাণ্ডারও ভরা থাকবে। রাজা বললেন, খুব ভালো বলছো সিদ্ধার্থ, তোমার পরামর্শ আমার খুব ভালো লাগলো। সিদ্ধার্থ বলল, মহারাজ, ভারী বর্ষা, ঝড়, বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের যদি সাহায্য করি, তাহলে কৃষকরাও খুশি হয়ে যাবেন। দেখো সিদ্ধার্থ, তুমি যেরকম বলছো আমি সেই রকমই করব। চাষিরা ভালো থাক, আমিও সেটাই চাই। আর এই ভেবে সিদ্ধার্থ রাজাকে সঠিক উপদেশ দেয়। ওদিকে পঙ্কজ নিজের কর্মের জন্য লজ্জিত ছিল এবং অনুশোচনা করছিল, আর সিদ্ধার্থ মা বাবাও ওর কাজে খুবই খুশি ছিল। আমার গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।